appreciation. Thank you again. আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা স্ব আসনে বসে যান। আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আপনারা স্ব আসনে বসে যান, আর কেউ নিজের স্থান থেকে মুভ করবেন না। আমাদের অনুষ্ঠান, চূড়ান্ত অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে যাচ্ছে, সুতরাং আপনারা আর কেউ মুভ করবেন না। মহামান্য চ্যান্সেলর ভেন্যুতে প্রবেশ করেছেন। আপনাদের দৃষ্টি গ্রাজুয়েট এবং সকল সম্মানিত শিক্ষক বৃন্দের দৃষ্টি আকর্ষণকে জানাতে চাই, আর কিছুক্ষণের ভেতরেই মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও মাননীয় চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করছি, যারা এখনো একটু একটু হাঁটাচলা করছেন তারা যদি নিজ নিজ আসন গ্রহণ করেন, তাহলে আমরা শৃঙ্খল একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মহামান্য চ্যান্সেলর। সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবার জন্য অনুরোধ করছি। সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। ষষ্ঠ সমাবর্তন 2023 অনুষ্ঠানে আমাদের মাঝে যুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও মাননীয় চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের সভাপতি আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং মাননীয় চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। তার সঙ্গে রয়েছেন সমাবর্তন বক্তা বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি। স্বাগত জানাই জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং মাননীয় চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে রয়েছেন সমাবর্তন বক্তা বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশের মাননীয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ। এরপর অর্থ সহ পবিত্র গীতা থেকে পাঠ করবেন কন্ট্রোলার অফিসের ডেপুটি কন্ট্রোলার জনাব নন্দগোপাল গোস্বামী। তারপর অর্থসহ ত্রিপিটক থেকে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের টেকনিক্যাল অফিসার জনাব শিমুল বড়ুয়া। সবশেষে অর্থসহ পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর লিটন জুড রোজারিও। আমি যাদের নাম পড়ে শোনালাম তাদেরকে পর্যায়ক্রমে স্ব ধর্মগ্রন্থ থেকে পাঠ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. বঙ্গানুবাদ। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি শুরু করছি পরম দয়ালু চিরদয়াময় আল্লাহর নামে। ইরশাদ হচ্ছে, অবশ্যই আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝে নিজেদের মধ্য থেকে একজন রসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতগুলো তিলাওয়াত করেন, তাদের আত্মশুদ্ধি করেন আর তাদেরকে শিক্ষা দেন কিতাব ও প্রজ্ঞা। এবং নিশ্চয়ই তারা ইতোপূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত ছিল। সূরা আলে ইমরান আয়াত 164। সাদাকাল্লাহুল আযীম। নমস্তে। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায়। জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে নত্মনি বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি ম চিরেনাধি গচ্ছতি। বঙ্গানুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে বলছেন যে জ্ঞানের মতো পবিত্র জগতে আর কিছুই নেই। কর্মযোগীগণ যথাকালে আত্মজ্ঞান লাভ করে থাকেন। শ্রদ্ধাবান, জিতেন্দ্রিয় ও একনিষ্ঠ ব্যক্তিই কেবল জ্ঞানার্জন করে পরম শান্তি লাভ করেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সবাই নিরোগ থাকুক, সবার সর্বাঙ্গীন মঙ্গল হোক এবং কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্কার, আমি শিমুল কুমার বড়ুয়া ত্রিপিটক থেকে পাঠ করছি। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি,
সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়াম্পি তাতিয়াম্পি সাব্য পাপাচ্ছা কারণং কুশলাচ্ছা উপসম্পদা সাচিত্য পারিয়োদপানং এথাং বুদ্ধানুশাসনং। বঙ্গানুবাদ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ উপদেশ দিয়েছেন, সর্বপ্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো, কুশল কর্ম সম্পাদন করো এবং স্বীয় চিত্তের পবিত্রতা সাধন করো। ইহাই বুদ্ধের অনুশাসন। সব্বে সত্তা সুখিতান্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। নমস্কার। আজকে এই সুন্দর বিকেলে পবিত্র বাইবেলের নূতন নিয়মের সাধু মথি লিখিত সুসমাচারের 5 অধ্যায়ের 13 থেকে 16 পদ হিসাবে বাইবেল পাঠ করছি। যিশু বলেন, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ নিঃস্বাদ হয়ে গেলে তবে কি করেই বা তা আবার নোনতা করা যাবে? তা আর কোনো কাজে লাগে না, তা শুধু বাইরে ফেলে দেওয়া হবে, যেন লোকে তা পায়ে মারিয়ে দেয়। তোমরা জগতের আলো। পর্বতের উপরে অবস্থিত কোনো নগর গুপ্ত থাকতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়ে তা ধামার নিচে রাখে না, দীপাধারের উপরেই রাখে, তবে ঘরের সকলের জন্য তা আলো দেবে। তেমনি তোমাদের আলো মানুষের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎকর্ম দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব কীর্তন করে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গলবাণী। খ্রিস্টপ্রভুর প্রশংসা হোক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলরকে এই বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সমাবর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলমকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সমাবর্তন বক্তা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, উপস্থিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক সহকর্মী, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রাণ আমার প্রিয় সনপ্রাপ্তগণ, ফাল্গুনের এই বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সমাবর্তনে অনুষ্ঠানে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনারা আমার সালাম এবং আন্তরিক অভিবাদন গ্রহণ করুন। সমাবর্তনের এই আনন্দ অনুষ্ঠানে বক্তব্যের
প্রারম্ভে আমি মুক্তিযুদ্ধের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি কৃতজ্ঞ চিত্তে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় 4 নেতাকে। একই সাথে শ্রদ্ধা নিবেদন করছি 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে যারা প্রিয় মাতৃভূমির জন্য শহীদ হয়েছেন, চরম ত্যাগ স্বীকার করেছেন, সেই বীর বাঙালির প্রতি। সম্মানিত উপস্থিতি, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সংকল্প ব্যক্ত করি। স্বল্প সময়ে এর বাস্তবায়নে আমি অভিভূত। এটি সম্ভব হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত আন্তরিক সমর্থন এবং সক্রিয় প্রচেষ্টায়। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি গর্বিত যে মহামান্য রাষ্ট্রপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ শত ব্যস্ততার মধ্যেও অপরিসীম কষ্ট স্বীকার করে আজ ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তার সভাপতিত্বে যারা সনদপ্রাপ্ত হবেন তা আনন্দ ও মর্যাদায় অম্লান হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এজন্য আমি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের প্রতি সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অবগত আছেন যে 1971 সালের 12 জানুয়ারি আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। ইতিমধ্যেই শিক্ষা ও গবেষণায় বিপুল অবদান রেখে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশ বিদেশে প্রভূত সুখ্যাতি অর্জন করেছে। আমি প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 1445 কোটি 36 লক্ষ টাকার যে প্রকল্প অনুমোদন করেছেন তার পূর্ণ বাস্তবায়ন হলে এর সুখ্যাতি অর্জনের পথ আরও প্রশস্ত হবে। প্রিয় অতিথিবৃন্দ, শুধু আমাদের বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক বিস্ময়কর সাফল্য দেখিয়ে অনন্য ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সুনাম এখন বিশ্বব্যাপী। এ অবস্থা অব্যাহত রাখতে হবে। আমরা লক্ষ্য করছি মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে অব্যাহতভাবে এগিয়ে চলছেন। এই বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্তগণ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সনদপ্রাপ্তগণ, আমি বিশ্বাস করি আজকে পাওয়া সনদ আপনাদের জীবনে সফলতা নিয়ে আসবে। আপনাদের সাফল্যে আমরা আনন্দিত হব। মনে রাখবেন, সাফল্যের জন্য সাহস গুরুত্বপূর্ণ। পৃথিবীতে উন্নতির পথে কেবল যে বিদ্যা ও বুদ্ধি সহায়তা করে তা নয়, তার জন্য বড় প্রয়োজন সাহস। যে ভীরু দুর্বল সে অসহায়। আর স্যার ওয়ালটন স্কটের এই কথাটি সর্বদা মনে রাখবেন। আপনাদের সাফল্যের আভা ছড়াবে বিশ্বময়, আমি এ প্রত্যাশা করি।
সম্মানিত উপস্থিতি, মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর, সম্মানিত সমাবর্তন বক্তা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, কূটনীতিকগণ, অতিথিবৃন্দ, শিক্ষক ও সনদপ্রাপ্ত শিক্ষার্থী, গবেষকবৃন্দ, আপনাদের অংশগ্রহণে আজকের সমাবর্তন সফল হয়েছে। এতে অংশগ্রহণের জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি এখন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউটের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং গবেষকবৃন্দকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সমীপে উপস্থাপনের জন্য সম্মানিত ডিনদেরকে অনুরোধ করছি। সংশ্লিষ্ট অনুষদের ডিনগণ পর্যায়ক্রমে স্ব অনুষদের অন্তর্ভুক্ত গ্র্যাজুয়েট ও গবেষকবৃন্দকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সমীপে উপস্থাপন করবেন। প্রথমে ডিন কলা ও মানবিকী অনুষদ, তারপর ডিন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, তারপর সমাজবিজ্ঞান অনুষদ, এরপর জীববিজ্ঞান অনুষদ, তারপর বিজনেস স্টাডিজ অনুষদ এবং সবশেষে আইন অনুষদের ডিন গ্র্যাজুয়েট ও গবেষকবৃন্দকে উপস্থাপন করবেন। ডিন কর্তৃক গ্র্যাজুয়েট এবং গবেষকদের উপস্থাপনের পর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ডিগ্রি অর্পণ না করা পর্যন্ত গ্র্যাজুয়েটগণ এবং গবেষকগণ অনুগ্রহপূর্বক স্ব আসনের সামনে দাঁড়িয়ে থাকবেন। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, ডিন কলা ও মানবিকী অনুষদ। কলা ও মানবিকী অনুষদের অন্তর্ভুক্ত বাংলা বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2013 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, ইংরেজি বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, ইতিহাস বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, দর্শন বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2014 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 2014 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2013 থেকে 2018 সাল পর্যন্ত স্নাতকোত্তর, প্রত্নতত্ত্ব বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2013 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 2015 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2016 থেকে 2020 সাল পর্যন্ত
স্নাতকোত্তর। চারুকলা বিভাগের 2016 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2017 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর। ইংরেজি বিভাগের সামার 2015 থেকে সামার 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফল 2018 থেকে সামার 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্নাতক সম্মান, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। আমি অধ্যাপক ডক্টর সৈয়দ হাফিজুর রহমান, ডিন, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অন্তর্ভুক্ত গণিত বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, পদার্থ বিজ্ঞান বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, পরিসংখ্যান বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, পরিবেশ বিজ্ঞান বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, রসায়ন বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির 2014 থেকে 2020 সালের স্নাতক সম্মান, 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর। গণিত বিভাগের স্প্রিং 2017 থেকে সামার 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, পদার্থবিজ্ঞান বিভাগের ফল 2019 থেকে স্প্রিং 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, পরিসংখ্যান বিভাগের স্প্রিং 2020 থেকে স্প্রিং 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, পরিবেশ বিজ্ঞান বিভাগের সামার 2018 থেকে স্প্রিং 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, রসায়ন বিভাগের ফল 2019 থেকে স্প্রিং 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং 2014 থেকে সামার 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম এবং আইআইটির স্প্রিং 2016 থেকে ফল 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্নাতক সম্মান, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। আমি অধ্যাপক ডক্টর আকবর হোসেন, ডিন, সমাজ বিজ্ঞান অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত
অর্থনীতি বিভাগের 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, নৃবিজ্ঞান বিভাগের 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, ভূগোল ও পরিবেশ বিভাগের 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, সরকার ও রাজনীতি বিভাগের 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, লোক প্রশাসন বিভাগের 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত স্নাতক, 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, অর্থনীতি বিভাগের ফল 2018 থেকে ফল 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সামার 2017 থেকে সামার 2022 সাল পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, সরকার ও রাজনীতি বিভাগের সামার 2016 থেকে স্প্রিং 2022 সাল পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, লোক প্রশাসন বিভাগের সামার 2017 থেকে সামার 2022 সাল পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফল 2014 থেকে সামার 2022 পর্যন্ত স্নাতকোত্তর উইকেন্ড প্রোগ্রাম, পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্নাতক সম্মান, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুহু আলম, ডিন জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান ও 2013 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, প্রাণীবিদ্যা বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান ও 2013 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, ফার্মেসি বিভাগের 2014 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2013 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর, মাইক্রোবায়োলজি বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2014 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2015 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর এবং পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের 2015 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2016 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতকোত্তর, পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মান, স্নাতক সম্মান, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। শুভ অপরাহ্ন।
আমি অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা, ডিন বিজনেস স্টাডিজ অনুষদ। বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর। মার্কেটিং বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের 2014 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2015 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 2014 থেকে 2019 সাল পর্যন্ত স্নাতক সম্মান, 2015 থেকে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ফল 2014 থেকে স্প্রিং 2022 পর্যন্ত উইকেন্ড MBA পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। ধন্যবাদ। আইন অনুষদ। আমি তাপস কুমার দাস, ডিন আইন অনুষদ। আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন ও বিচার বিভাগের 2015 হতে 2021 সাল পর্যন্ত স্নাতক সম্মান এবং 2017 হতে 2020 সাল পর্যন্ত স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সামনে উপস্থাপন করছি। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরকে বিভিন্ন অনুষদের ডিনগণ কর্তৃক উপস্থাপিত ছাত্রছাত্রী এবং গবেষকবৃন্দকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট কলা ও মানবিক অনুষদ, গণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, সমাজ বিজ্ঞান অনুষদ ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জীববিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইন অনুষদের ডিনবৃন্দ কর্তৃক উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী ডিগ্রি প্রার্থীদের স্ব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও PhD ডিগ্রি প্রদান করছি। একই সাথে ডিগ্রি অর্জনকারীদের কর্মকুশলতা, আচরণ এবং চারিত্রিক গুণাবলী দ্বারা এই ডিগ্রির উপযুক্ততা প্রতিপন্ন করবার দায়িত্ব অর্পণ করছি। আমি গ্রাজুয়েটদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। আমি এখন ট্রেজারার অধ্যাপক ডক্টর রাশেদা আক্তারকে স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের সমীপে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আমি অধ্যাপক ডক্টর রাশেদা আক্তার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় 75% অথবা তার চেয়ে বেশি নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে
সর্বোচ্চ নম্বর পাওয়ায় শরফুদ্দিন স্বর্ণপদক প্রাপ্তদেরকে তাদের নাম ঘোষণার সাথে সাথে মঞ্চে এসে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 1. শরীফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, 2013 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। পক্ষে পিতা এম ইউসুফ আলী পদক গ্রহণ করবেন। 2. মোসাম্মদ শামিমা খানম, পদার্থবিজ্ঞান বিভাগ, 2014 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। পক্ষে মাতা মোসাম্মদ ফাতেমা খাতুন পদক গ্রহণ করবেন। 3. উর্মি দাস, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, 2015 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। 4. ইশতিয়াক রায়হান, অর্থনীতি বিভাগ, 2016 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। 5. কামরুন নাহার, ভূগোল ও পরিবেশ বিভাগ, 2017 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। 6. বদরুন নাহার দীপা, পদার্থবিজ্ঞান বিভাগ, 2018 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। 7. মোহাম্মদ খায়রুল আলম, পরিসংখ্যান বিভাগ, 2019 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় আসাদুল কবির স্বর্ণপদক প্রাপ্তদেরকে তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে এসে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করার অনুরোধ করছি। 1. তানজিনা আক্তার, মাইক্রোবায়োলজি, 2012 সনের স্নাতক সম্মান পরীক্ষার জন্য। 2. রাতুল কুমার সাহা, IBA JU, 2013 সনের স্নাতক পরীক্ষা সম্মান পরীক্ষার জন্য। 3. ফারিহা আফসানা, IIT, 2014 সনের স্নাতক পরীক্ষার জন্য। পক্ষে ভাই জনাব আরিফ শাহরিয়ার পদক গ্রহণ করবেন। 4. উম্মে মাহফুজা শাপলা, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, 2015 সনের স্নাতক সম্মান পরীক্ষার জন্য বিদেশে অবস্থান করছেন। 5. মুমতারিন জান্নাত ঐশী, মাইক্রোবায়োলজি বিভাগ, 2016 সনের স্নাতক সম্মান পরীক্ষার জন্য। পক্ষে স্বামী AZM ওমর ফারুক সিদ্দিকী পদক গ্রহণ করবেন। 6. জান্নাতুল হুসনা তুয়া, ভূগোল ও পরিবেশ বিভাগ, 2017 সনের স্নাতক ও সম্মান পরীক্ষার জন্য। 7. BM মুহিত সাইফ, IBA JU, 2018 সনের স্নাতক সম্মান পরীক্ষার জন্য। পক্ষে পিতা মোহাম্মদ আতিয়ার রহমান পদক গ্রহণ করবেন। 8. মোসাম্মদ মারিয়াম সুলতানা, গণিত বিভাগ, 2019 সনের স্নাতক সম্মান পরীক্ষার জন্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে 2018 সনের স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় প্রফেসর মুফাসসিল উদ্দিন আহমেদ স্বর্ণপদক প্রাপ্তকে তার নাম ঘোষণার সাথে সাথে মঞ্চে এসে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরের নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 1. সাথী আক্তার, দর্শন বিভাগ, 2018 সনের স্নাতকোত্তর পরীক্ষার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় চ্যান্সেলর। এখন আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকীকে সমাবর্তন বক্তৃতা প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ, মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম, প্রো ভাইস চ্যান্সেলর বৃন্দ, উপস্থিত শিক্ষক বৃন্দ, প্রিয় স্নাতক বৃন্দ, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। মুক্ত বিহঙ্গের কোলাহলময় এক টুকরো সবুজ নিসর্গ ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের দেখে মনে হচ্ছে এক ঝাঁক নয়নাভিরাম পুষ্প। সদ্য নবীন স্নাতক বৃন্দের উজ্জ্বল মুখগুলো দেখে আজ আমার অনুভূতি বলেছে, কর্মক্ষেত্রে গিয়ে এই ফুলগুলোই সুবাস ছড়িয়ে দেবে প্রিয় মাতৃভূমি বাংলার মাঠে ঘাটে প্রান্তরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে আমাকে সমাবর্তন বক্তার আসন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। প্রিয় স্নাতক ও গবেষক বৃন্দ, আজ আপনাদের মধ্য থেকে যারা স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন, এই আয়োজন আপনাদের জন্য। শুরুতেই আপনাদের প্রতি রইল আমার হৃদয় উৎসারিত শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটি আপনাদের জীবনে বিশেষভাবে স্মরণীয় আপনাদের পিতামাতার তথা পরিবার পরিজনের জন্য, যার পিছনে রয়েছে তাদের অপরিসীম ত্যাগ। ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা এই রকম একটা মর্যাদাবান বিশ্ববিদ্যালয়ে আপনাদের ডিগ্রি অর্জনের সুযোগ করে দিয়েছে। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে যত পরিবর্তন এসেছে তার প্রায় সবগুলোর কারিগর ছিল তরুণ সমাজ। আমাদের এই মাতৃভূমিতে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস, ঐক্য এবং শুভেচ্ছা ইচ্ছাশক্তির অনুপম দৃষ্টান্ত প্রদর্শন করেছে ছাত্র সমাজ। মহান মুক্তিযুদ্ধে ছাত্রদের সশস্ত্র অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা বিশ্বের বুকে এনে দিয়েছে আমাদের লাল সবুজের পতাকা। ইতিহাসের সঞ্চার পথে ছাত্র সমাজের অতুলনীয় আত্মত্যাগে ক্রমাগত ঋদ্ধ হয়েছে আমাদের আত্মপরিচয়ের দীর্ঘ সংগ্রাম। বাঙালি জাতির ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার নেতৃত্ব দেবে আজকের ছাত্র সমাজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই মহান জাতির অগ্রসমান অর্থনীতির ভবিষ্যৎ কাণ্ডারী। তোমরা কঠোর পরিশ্রমী হও। তোমরা উপরে ওঠার সিঁড়ি তাদেরই যারা কঠোর পরিশ্রমী। তোমরা পরিশ্রমী জনতার ঘামের মর্যাদা দিয়ে, তাদের উজ্জীবিত করে, তাদের নেতৃত্ব দিয়ে টেকসই এবং বাস্তব অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেশকে আরো গতিশীল করবে। বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রযাত্রার সংগ্রামে আগামী দিনের তোমরাই অধিনায়ক। তোমাদের এই তারুণ্যের বাঁধভরা উচ্ছ্বাস আমাদের অগাধ প্রত্যাশার উৎস। আমাদের সত্যিকারের সম্পদ তোমাদের ঈর্ষণীয় জীবনী শক্তি, তোমাদের উদ্যম, সাহস, সৃষ্টিশীলতা, আত্মবিশ্বাস আর নেতৃত্বের দক্ষতা। অচিরেই জীবনের বৃহত্তর রোমাঞ্চকর মঞ্চ অভিষেক ঘটতে যাচ্ছে তোমাদের। 52 আর 71 আমাদের শিখিয়েছে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। তোমরাও পারবে বিজয়ী হতে। তোমাদের তাই কখনোই অল্পতে হতাশ হলে চলবে না, বরং চূড়ান্ত সাফল্য অর্জন না করা পর্যন্ত নিত্য নতুন উদ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তোমাদের জাতীয় দায়িত্ব হলো দেশকে আরো সমৃদ্ধশালী করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের অধ্যবসায়, সততা, নিষ্ঠা, মেধা এবং মানুষের প্রতি সুগভীর মমতা দিয়ে অতি সাধারণ মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে 71-এর রক্তের প্রতিদান দিবে। তোমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে
সাহসিকতার সাথে ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ও উন্নতির জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। প্রতিজ্ঞা করবে সর্বপ্রকার দারিদ্র আর হীনমন্যতার হঠাতে। বিজ্ঞানী টমাস আলভা এডিসনের অসংখ্য উদ্ভাবন সভ্যতার গতি প্রকৃতি বদলে দিয়েছে, মানুষের জীবনে করেছে সহজ ও আরামদায়ক। অথচ সেই উদ্ভাবন সময়ের পিছনের ইতিহাস তত সাবলীল ছিল না। প্রতিটি উদ্ভাবনের পিছনে রয়েছে তার অসংখ্য ব্যর্থতা, আর সেই ব্যর্থতায় আবার এডিসনের সফলতার রসদ জুগিয়েছে। প্রচলিত আছে যে ইলেকট্রিক বাল্ব উদ্ভাবনের পূর্বে তিনি অসংখ্যবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার জীবন দর্শন তাকে সফল হতে সাহায্য করেছে। তিনি মনে করতেন তিনি ব্যর্থ হননি, বরং এক্ষেত্রে তার বিখ্যাত উক্তিটি ছিল, আই হ্যাভ নট ফেলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ওন্ট ওয়ার্ক। ব্যর্থতা তাই সাফল্যের স্বাদকে মধুরতম করে তোলে। ভবিষ্যতে তোমরা যে পেশাতেই যুক্ত হও না কেন, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ব্যর্থতায় আতঙ্কিত না হয়ে তোমরা কাজের প্রতি সর্বোচ্চ ভালোবাসা, একাগ্রতা ও বিশ্বাস রেখে দেশের উন্নয়নে অর্থপূর্ণ অবদান রেখে যাবে। জীবন সবসময় সূর্যের মতো আলোকিত হয় না, হতাশা আসতেই পারে, আর সেই হতাশা জয় করার ক্ষমতা দেখিয়েছে ৭১ আর দেখিয়েছে আমাদের পদ্মা সেতু নির্মাণ। মনে রাখবে, দেশের অগণিত উচ্চশিক্ষা বঞ্চিত মানুষের শ্রম এবং এই দেশ ও জনগণের প্রভূত বিনিয়োগের বিনিময়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষে তোমরা স্নাতক হতে পেরেছ। এদেশের মেহনতি কৃষকের ঘামের বিনিময়ে, পরিবার পরিজনের বিচ্ছেদ কাতর রেমিটেন্স যোদ্ধার ত্যাগে, কারখানার শ্রমিকের বিরামহীন শ্রমে বা সকাল সন্ধ্যার গার্মেন্টসে খেটে খাওয়া নারীদের শ্রম সহ অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে তোমরা আজ এই ডিগ্রি অর্জন করেছ। এ দেশ তাদের, এ দেশ তোমাদের। তাই এবার এ দেশ এবং এই মেহনতি মানুষগুলোর প্রতি তোমাদের ঋণ পরিশোধের পালা। তোমরা তাদের সাথে মিশে যাও, তোমরা চিন্তা করো বাস্তবতা কি, তোমাদের বোঝার চেষ্টা করতে হবে। তোমরা স্বপ্ন দেখো, তাদের স্বপ্ন দেখাও, সবাই মিলে সে চিন্তা এবং স্বপ্নকে বাস্তবায়ন করো। অপার মানব সম্পদের দেশ আমাদের, জনগণকে দক্ষ মানব সম্পদে পরিণত করো। সেই মানুষগুলোর ঘামে ভেজা মুখগুলোর দিকে তাকিয়ে তাদের কল্যাণ নিজেদেরকে উজাড় করে দিয়ে নিজের যোগ্যতা পূরণ করার এখনই সময়। তোমরা যদি মহান কিছু করতে চাও, তাহলে এই খেটে খাওয়া মানুষগুলোকে ভালোবাসো। তোমরা সাহসী, তোমরা শক্তিশালী, তোমরা অসাধারণ, তোমরা আত্মবিশ্বাসী, তোমরা ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই দেশের প্রতিটি ইঞ্চি কাজে লাগাও। আসো আমরা সমৃদ্ধ হই, আমরা দেশকে একটা টেকসই অর্থনীতির দেশের মডেলে পরিণত করি, আর আমাদেরকে নিয়ে যাবার চেষ্টা করি সৌভাগ্যবানদের কাতারে। সম্মানিত সুধী, প্রিয় স্নাতক বৃন্দ এবং গবেষক বৃন্দ, আমি জানি আজ যারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছ, তাদের মধ্যে কেউ সিভিল সার্ভিসে যাবে, কেউ উদ্যোক্তা হবে, কেউ শিক্ষক, কেউ বিচারক হবে, কেউ বা কূটনীতিক হবে, কেউ হয়তো এমন পেশায় যাবে যার সাথে বিষয়ভিত্তিক ডিগ্রির কোনো সুযোগ নাই। আর যারা এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তারাও পেশাগত জীবনের কর্মকুশলতা এবং উৎকর্ষ সাধনের মাধ্যমে এদেশের উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আপনারা হবেন এই বাংলাদেশের উন্নয়নের মশাল বাহক। আপনারা পরিকল্পনা করবেন, লক্ষ্য নির্ধারণ করবেন এবং পরিশ্রম করেই সেই লক্ষ্য বাস্তবায়ন করবেন সততা এবং একনিষ্ঠতার সাথে। সর্বক্ষেত্রে মনে প্রাণে সততাকে ধারণ করতে হবে। সৎ লোকের সবচেয়ে বড় অর্জন হলো কর্মব্যস্ত দিন শেষে রাতের নির্বিঘ্ন ঘুম। সেখানে কোনো বিবেকের দংশন নাই, দুঃস্বপ্নের হানা নাই, ক্রমাগত আত্মগ্লানিতে তলিয়ে যাওয়া নাই। আর যার মধ্যে বিবেকের এই অনুভূতিটুকু নাই, সে প্রকৃত পক্ষে মানুষ না। আসো আমরা মানুষ হই।
ব্যক্তিগত স্বার্থের চাইতে। তাই মানুষের প্রতি কর্তব্য এবং সেবার বিষয়টি সবার আগে বিবেচনায় নিতে হবে। ব্যক্তি স্বার্থ মানুষকে অমানুষে পরিণত করতে প্ররোচিত করে, আর প্ররোচিত করে অর্থলোভী হতে, দুর্নীতি করতে, অর্থ পাচার করতে এবং মানবিকতাবোধ ধ্বংস করতে। দুর্নীতিবাজরা অবৈধভাবে দেশে সমৃদ্ধ করে এবং রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিচার নীতি এমনকি মৌলিক মূল্যবোধকে ধ্বংস করে, এক অসহনীয় পরিবেশ সৃষ্টি করে। তারা গণতন্ত্র বিরোধী, তারা রাষ্ট্র বিরোধী, তারা জনগণ বিরোধী, জাতি বিরোধী, মানবতা বিরোধী আর ঘৃণিত। আপনারা কোনো কারণেই নিজেদের ওই দলের অন্তর্ভুক্ত করবেন না। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, অর্পিত দায়িত্বে সর্বোচ্চ সততা, ভালোবাসা, একাগ্রতা ও বিশ্বাস রেখে মানুষকে নিরলসভাবে সেবা করে যাবেন। দেশের দরিদ্রমুক্তকরণ, ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তুলবেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবেন। আপনারা নৈতিকতার মানদণ্ডে অত্যন্ত শক্ত হবেন এবং সঠিক সময়ে সঠিক কাজটি করবেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অর্জিত ডিগ্রি বা ফলাফল পেশাগত জীবনে আপনাদের এগিয়ে নেবে বটে, কিন্তু আদর্শবান মানুষ হিসাবে সমাজের অগ্রগতির হাল ধরার জন্য সুগভীর জীবনবোধ আর অনুভূতিশীল মননের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের ধারণা কেবল শ্রেণীকক্ষ, পাঠদান, পরীক্ষা পাস কিংবা ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ নয়। এখানে পুঁথিগত বিদ্যা অর্জনের সাথে সাথে মৌলিক জ্ঞান চর্চা ও মুক্তবুদ্ধি অনুশীলনের সংস্কৃতি বজায় রাখা চাই। এক্ষেত্রে সম্মানিত শিক্ষকগণের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই হিসাবে ভবিষ্যতে আপনাদেরও অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। জ্ঞান অর্জনের সকল প্রকার সংকীর্ণতা পরিহার করে অসাম্প্রদায়িক ও বিশ্বজনীন চেতনা ধারণ করতে হবে। বিশেষত এখান থেকে অর্জিত জ্ঞানের প্রায়োগিক দিক অন্বেষণে জোরারোপ করতে হবে। এই শিক্ষায়তন ও এর বিদগ্ধ শিক্ষকগণ আপনাদের মননে জ্ঞান ও প্রজ্ঞার যে বীজ বুনে দিয়েছেন, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তাকে ফলপ্রসূ করার দায়িত্ব একান্তই আপনাদের। আর সবসময় স্মরণ রাখবেন, আমাদের শিক্ষকগণ, পিতা মাতা, সর্বোপরি আমরা সবাই গভীরভাবে প্রত্যাশা করি যে আপনাদের সফলতা, আমাদের বিশ্বাস, আপনাদের কীর্তি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব মানবতা সর্বাত্মক কল্যাণে নিবেদিত হবে। প্রিয় নবীন স্নাতক বৃন্দ, একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে, বর্তমানে আমাদের ভবিষ্যতের গতিপথ সাজিয়ে দেয়। তোমরা আজকে নেওয়া সিদ্ধান্তের সরাসরি প্রভাব রয়েছে ভবিষ্যতের উপর। তোমার আজকের পরিশ্রম আগামীর সাফল্যের চাবিকাঠি। সৃষ্টিকর্তার সাহায্যও কিন্তু পরিশ্রমীদের জন্য। দুনিয়ার অপ্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন গুগলের কথাই ধরো, ল্যারি পেজ যখন সাইগে ব্রিনের সাথে গুগল চালু করেন তখন তারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। একটা গ্যারেজে বসে তাদের এই যাত্রা শুরু। ছাত্র অবস্থায় যেমনটি হয় অর্থভাব প্রকট, এরই মাঝে বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের আনুকূল্যে তারা প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করেছিলেন। শুধু উদ্ভাবন করে ক্ষান্ত হননি, বরং নিজস্ব ব্যবসা করার ঝুঁকি নিয়েছিলেন তারা। উদ্ভাবক হয়েও ব্যবসা সফল হয়েছেন কেবলমাত্র দৃঢ় সংকল্প, পরিশ্রম ও ঝুঁকি গ্রহণের মানসিকতার কারণে। আমি জানি তোমরা প্রত্যেকেই ল্যারি পেজ ও সার্গে ব্রিনের মতো অমিত সম্ভাবনার অধিকারী। সুতরাং সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে পরিকল্পনা মাফিক সেই লক্ষ্য অর্জনে তোমাদের প্রচন্ড সাহস নিয়ে একাগ্র চিত্তে কাজ করে যেতে হবে। প্রতিবন্ধকতা আছে বলে পিছিয়ে গেলে চলবে না। সাহসী মানুষের প্রতিবন্ধকতাকে ভয় পায় না, প্রতিবন্ধকতা বরং শক্তি ও আরো বাড়িয়ে দেয়। তোমরা সূর্যের মতো জল করবে, তোমরা জ্বলে উঠবে
সবাইকে আলোকিত করবে। আমরা জিততে চাই এবং পরিশ্রম করেই জিততে চাই। আমরা জয় হব ইনশাল্লাহ। সম্মানিত সুধী, কঠিন সমস্যা সংকুল এক সময়ে আজ আমাদের বসবাস। মানুষের প্রতি মানুষের বিশ্বাস, সহানুভূতি আর ভালোবাসা ক্রমাগত বিলীন হয়ে যাচ্ছে। সম্পর্কের মাধুর্য কালের মরিচিকায় জীর্ণ হয়ে যাচ্ছে। যুদ্ধের ডামাডোলে হারিয়ে যাচ্ছে শাশ্বত মানবিকতাবোধ। আমরা প্রবীণতর প্রজন্ম এখন এই নতুন প্রজন্মে যারা আজকের সদ্য স্নাতক, তাদের পানে চেয়ে প্রত্যাশা দিয়ে চেয়ে আছি। আমি বিশ্বাস করি তারুণ্যের নির্ভেজাল উদ্যম ও সরলতায় পৃথিবীর ক্ষয়িষ্ণু বিশ্বাসবোধ ও ভালোবাসাকে ফিরিয়ে আনবে। আগামী দিনগুলোতে তারা সুশিক্ষার আলোকবর্তিকা হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে, বুঝে দেবে ভ্রান্তির অন্ধকার। জ্ঞান, সত্যবাদিতা, বিশ্বস্ততা, আত্মমর্যাদা, স্বাধীনতা ও সৎ সাহস আগামী দিনগুলোকে তাদের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য নিরূপণে সাহায্য করবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি দেশের একজন সচেতন নাগরিকের যে সকল গুণাবলী থাকা প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর সেগুলো নিশ্চয়ই গ্রথিত আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের স্নাতকগণ তাদের জীবনের শক্তি দিয়ে এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো সুন্দর ও বাসযোগ্য করে রেখে যাবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই দেশের সবচেয়ে মেধাবী সন্তান আপনারা। আপনাদের পরিশীলিত অনুশাসনের মাধ্যমে সঞ্চারিত শিক্ষা, আদর্শ আর কৃষ্টি পুঁজি করে শিক্ষার্থীরা ভবিষ্যতের মহাতনগময় সমুদ্র পাড়ি দিবে। আপনাদের অনন্য সাধারণ ধীশক্তি আর প্রজ্ঞার কিরণে আজকের এই নবীন প্রাণগুলো অপরণ সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠবে, গড়ে তুলবে নতুন পৃথিবী। শিক্ষার্থীদের সঙ্গে আপনাদের সংযোগ কেবল শ্রেণীকক্ষের পাঠদান কিংবা পরীক্ষা গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়, সেজন্য পেশাগত আর ব্যক্তি জীবনের প্রতিটি পর্যায়ে আপনাদের সততা, নিষ্ঠা আর উন্নত নৈতিক মূল্যবোধে প্রগাঢ় দৃষ্টান্ত হয়ে উঠতে হবে। আধুনিক সভ্যতার উৎকৃষ্ট সূত্রাবলী শিক্ষার্থীদের হৃদয়ে বপন করে দিতে হবে। সবাই মনে রাখবেন, ছাত্রছাত্রীদের স্বপ্ন এবং উৎসাহগুলো যেন কোনোভাবেই পিষ্ট না হয়। একই সাথে শিক্ষকতার মহান পেশার নীতি বিরুদ্ধ যে কোনো ধরনের কার্যাবলী থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ও ছাত্রছাত্রীদের সার্বিক সুবিধা নিশ্চিতকরণে আইন মোতাবেক সক্রিয় ভূমিকা রাখতে হবে। অর্থহীন বিষাক্ত দলাদলি যেন নিজেদেরকে বিরত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু গ্রেড আর পরীক্ষা পাশের জন্য শিক্ষাদান করবেন, এটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। আপনারা কোনো মতে শিক্ষার্থীদের সুগভীর জীবনবোধে উজ্জীবিত করবেন, সেরায়ত সুন্দর মূল্যবোধ তাদের হৃদয়ের বপন করবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের নিয়ত গবেষণা আর সুনিপুণ শিক্ষাদানের এই আয়োজনের মাধ্যমে এদেশে আধুনিক, গণমুখী ও সুসভ্য শিক্ষানীতি বিকাশ ঘটবে। সম্মানিত সুধী, আমাদের অসম সাহসী পূর্বসূরিগণ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমন একটি সমাজ বিনির্মাণের জন্য যেখানে সমাজের সর্বক্ষেত্রে সুযোগের সমতা বিরাজ করবে, যেখানে রাষ্ট্রীয় সেবা মিলবে ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য। বঙ্গবন্ধু এমন একটি জনবান্ধব রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের উপর আরোপিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে দেশ ও মানুষের কল্যাণে। ৩০ লক্ষ শহীদের রক্তে প্রবাহের উপর আমাদের স্বাধীনতা যে পবিত্র সৌধ নির্মিত হয়েছে, কর্মোদ্যোগ, সততা ও নিষ্ঠার সাথে আমাদের সেই ঋণ পরিশোধ করতে হবে। প্রিয় স্নাতকবৃন্দ এবং গবেষকবৃন্দ, আমি সবসময় তরুণদের নিয়ে এমন আশায় বুক বেঁধে থাকি, তেমনি গবেষকবৃন্দের প্রতি রয়েছে আমার প্রবল আস্থা। আমার প্রার্থনা, সদ্য বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করা এই তরুণদের সবুজ সুন্দর চিন্তাগুলি যাতে বাস্তবতায় রূপান্তরিত হয়। পরম করুণাময় তাদের সেই শক্তি ও সাহস প্রদান করেন। কর্ম ও অর্জনের সকলের জীবন গৌরবোজ্জ্বল হোক,
সময়ের অনিবার্য নিয়মে জীর্ণতা, জরা আর বার্ধক্য বার্ধক্যে আমরা যখন উপনীত হব, আমরা জানি আজকের এই সদ্য প্রস্ফুটিত ফুলগুলো সে সময় আমাদের জীবন রঙিন করে দেবে। আমাদের কর্মমুখর উদ্যমে আলোকিত হয়ে উঠবে আমাদের জীবন। বাবা যেমন সন্তানদের মুখে দেখে নিজের প্রতিচ্ছায়া ভাবেন, একদিন তিনি থাকবেন না, কিন্তু থেকে যাবে তার সন্তান। ঠিক তেমনি সমষ্টিগতভাবে এই তরুণরাও আমাদের উত্তরসূরি। আমাদের অবদানে যদি এই দেশ, এই মাটি, এই ধরনী সুশোভিত হয়, সেটাই হবে আমাদের স্বপ্ন। আসুন আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের। এই শতাব্দী বাংলাদেশের শতাব্দী, এই শতাব্দী বাঙালিদের শতাব্দীতে পরিণত করি। আমাদের দেশকে একটি উন্নত বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত দেখি। আসুন আমরা আজকে সেই সেরা কাজটি করি এবং আরেকটি সেরা দিনের জন্য অপেক্ষা করি। আমরা জয়ী হব ইনশাল্লাহ। পরিশেষে আমি মহামান্য রাষ্ট্রপতির সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে আবার ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আপনাদের সকল জীবন সুখী ও সুন্দর হোক, আপনাদের সাফল্য উজ্জীবিত হোক পুরো দেশ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। এখন ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক শেখ মোহাম্মদ মঞ্জুরুল হককে অনুরোধ করছি। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, আপনি রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার মাঝেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে ষষ্ঠ সমাবর্তনে অনুগ্রহপূর্বক সভাপতিত্ব করে এই বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আপনার পাণ্ডিত্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক ভাষণ সনদপ্রাপ্ত শিক্ষার্থী সহ আমাদের সকলের জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আপনাকেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এছাড়া মাননীয় উপাচার্য, ট্রেজারার, সকল ডিন, সিনেটবৃন্দ, সিনেট সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অফিসারবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং গ্র্যাজুয়েটবৃন্দ, সকলের মিলিত প্রয়াসে আজকের সমাবর্তন সাফল্যমণ্ডিত হয়েছে। এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজন করতে আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, RRP অ্যাগ্রো ফার্মস, অগ্রণী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও ফটো সাংবাদিক সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। এখন ক্রেস্ট বিনিময়ের পালা পর্ব। প্রথমেই আমি মহামান্য রাষ্ট্রপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ ক্রেস্ট প্রদান করবেন সমাবর্তন বক্তা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকীকে। মাননীয় প্রধান বিচারপতিকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্রেস্ট প্রদান করছেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম। আমি মহামান্য রাষ্ট্রপতিকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। সম্মানিত অতিথিবৃন্দ, গ্র্যাজুয়েটগণ ও গবেষকগণ, এবার বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। শোনা যায় নাকি? শোনা যায়? আসসালামু আলাইকুম। সম্মানিত সমাবর্তন বক্তা, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, তাদের জন্য আজকের এই আয়োজন, আমার প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, শুভ অপরাহ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ। আমি বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করছি। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, আমার গলাটা কিন্তু বসে গেছে, আগে বলে রাখছি, সুতরাং বক্তৃতা দিতে একটু কিছু সময় লাগবে আর কি, কারণ অনেকদিন পরে আইসি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে। সেই 2015 সালে আসলাম, এরপরে তো আর আমাকে কোনোদিন ওনারা আনে না, আমি কি করে আসবো। তবে আরেকটা কথা বলে রাখি, আমার মনে হয় আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম 1997 বা 98 সালে একবার আইছিলাম, তখন এই কনভোকেশনে আসি নাই, আসছিলাম একটা নাট্য অনুষ্ঠান ছিল, নাটক ছিল, এইটার মধ্যে প্রধান অতিথি হিসাবে, এবং অনুষ্ঠানের মধ্যে নাটকের আগে কয়েকটা বক্তৃতা ছিল, আমি প্রধান অতিথি, আমারও বক্তৃতা ছিল। তখন বিসি ছিল মরহুম ডক্টর আলাউদ্দিন। সে আমার কানে কানে কইল, কারণ সে আমার জুনিয়র ছিল, আমার বাড়িও তার কিশোরগঞ্জে, বলছিল যে হামিদ ভাই, এখানে বক্তৃতা লম্বা করুন না যায়, লম্বা করলে সমস্যা হবে। আমি যে বক্তৃতা লম্বা বাইটার উপরে সমস্যাটা কি এটা তো বুঝলাম না। পরে দেখা গেল যখন বক্তৃতা দিবার সময় মঞ্চে গেলাম, এটা হলো কি নাট্য মঞ্চ, কি যেমন এই উন্মুক্ত মঞ্চ, রাত্রে শুধু মঞ্চটাই দেখা যায়, আর যে যারা বসা আছে অডিয়েন্স, কারো মুখে দেখা যায় না, মানুষ যে আছে এটাই বোঝা না।
সুতরাং আমার বললো যে এখানে যদি বেশি লম্বা বক্তৃতা দেন তাহলে ছেলেরা শীষ দিবে, অযাচিতভাবে তালি দিবে, এসব করবে, সুতরাং এই ব্যাপারে সাবধান। তা আমি বললাম যে এটা তো মুশকিল, টিকি দাঁড়ায় দিয়ে যে টিকি কাউকে দেখা যায় না, আর মুখ দেখা না গেলে, কাউকে দেখা না গেলে সে অন্ধকারের মধ্যে কি করে এটা তো বুঝবারও কেউ দেখেও না, বুঝারও কোনো জো নাই। আজকে যদিও সমাবর্তন দিনের বেলায় হইতেছে, কিছু লাইট যদিও বিসি সাহেব দিছে, কিন্তু এরপরও তো কিন্তু বালামতের চেহারা আমি দেখি না, সেই ভয় তো আমার আছে। আমি চিন্তা করতেছি বক্তৃতা যেটা লেখে আনছি অনেক কষ্ট করে সবটা পড়ুম কিনা, না মাঝে দিয়ে বাদ দিলাম। এই সবটা পড়বো নাকি বাদ দিলাইতাম? পড়বো, তাহলে হাত তুলতে হবে যে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পড়ি। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনে আর আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু মনে হয় এটাই আমার শেষ সমাবর্তন, কারণ আমার আয়ু শেষ, আর 2 মাস আছি, এর মধ্যে সমাবর্তন আর কোনো যাইতে পারবো বা হবে কি এটা খুব আশা নাই। এখান থেকেই বোধ হয় ইউনিভার্সিটির সমাবর্তনের বিদায় হয়তো বা আমার চিরকালের জন্য হয়ে যাবে। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনে শিক্ষাকে জাতীয়করণের কথা বলা হয়েছিল। সরকার সেই লক্ষ্যে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি সহ শিক্ষা ব্যবস্থার পুনর্বিসানে কাজ করছে। প্রতিটি উপজেলায় অন্তত একটি স্কুল ও একটি কলেজকে জাতীয়করণের আওতায় নিয়ে আসছে। এছাড়াও প্রতি জেলায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশে অনেকগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। কেবলমাত্র প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার সম্প্রসারণ নয়, শিক্ষার গুণগত উৎকর্ষ সাধনেও পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের তরুণ সমাজে মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে থাকে। দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়তে হলে তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। আমাদের লক্ষ্য একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের শক্ত ভিত্তি গড়ে তুলতে হবে। প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরন্তর গবেষণা। আমাদের তরুণরা যথেষ্ট মেধাবী, নানা প্রতিকূলতা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা তাদের সক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছে। এসব তরুণদের যথাযথ পরিচর্যার জন্য আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, প্রতিবেশ, সমাজ ও সংস্কৃতির শিক্ষা নিয়ে মানুষ বেড়ে ওঠে। তার পাশে সব কিছুকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষের অন্তর্গত মনুষ্যত্ব ও মূল্যবোধের বিকাশ ঘটে। আমি আশা করি কর্মক্ষেত্রে, সমাজ সংসারে তোমরা ন্যায় নীতি ও যুক্তি চর্চা করবে। আমাদের সকলেরই পরিমত সহিষ্ণু, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংবেদনশীল হওয়া জরুরি। এসবের মধ্যে দিয়ে এই সমাজ এগিয়ে যায়। প্রথাগত রীতিনীতির পাশাপাশি সংস্কারমূলক চিন্তা ভাবনাও ধারণ করতে হবে। পরিশীলিত আচার আচরণ এবং রুচি ও চিত্তবোধের উদারতার নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হবে। তোমাদের আজকের এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক, বাবা মার পাশাপাশি দেশ ও দেশের মানুষের অনেক অবদান। তাই দেশ ও জাতির কল্যাণে তোমাদের ভূমিকা রাখতে হবে। একক নয়, পরিবার, সমাজ ও জাতীয় উন্নয়নের দিকেও মনোযোগ দিতে হবে। জগৎ সংসারে, কর্মপ্রতিষ্ঠানে, কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। বাধা বিপত্তি
বা অচল অবস্থা কাটিয়ে ওঠার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। 20 শতকের খ্যাতিমান ইতিহাসবিদ টোয়েনবি এর ভাষায়, মানুষের সামনে দু ধরনের বাধা বিপত্তি আসে, বৈরী প্রকৃতি ও বৈরী মানুষ। এই দুই ধরনের বাধা বিপত্তি পেরোতে পারলেই মানুষ এগিয়ে যায়। একটি অতিক্রম করে আরেকটি অতিক্রমের শক্তি সঞ্চয় করতে পারলেই লক্ষ্য অর্জন সম্ভব। তাই আলস্য ত্যাগ করে কাজের মধ্যে থাকতে হবে, অংশীদার হতে হবে বিশাল কর্মযজ্ঞে। সীমিত পরিসরে থেমে থাকা যাবে না। এ প্রসঙ্গে সক্রেটিসের এই কথাটি মনে রাখবে যে কোনো কাজ করে না শুধু সেই অলস নয় যে ছোট কাজে আটকে আছে এবং বৃহত্তর কাজে যাকে ব্যবহার করা যেত সেও অলস। প্রিয় গ্রাজুয়েট ও শিক্ষার্থীবৃন্দ, তোমরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই কেউ রাজনীতিবিদ হবে, কেউ ব্যবসায়ী শিল্পপতি হবে, কেউ বা আমলা হবে। মনে রাখবে, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টাই একটি দেশ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যায়। এর ব্যত্যয় দেশ ও জাতির জন্য বয়ে আনে চরম বিপদ। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সারভুক্ত একটা দেশের অর্থনীতির দেউলিয়ত্ব নিয়ে সেই দেশের একজন মন্ত্রীর খবর অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। অর্থনীতিকে এই দেউলিয়াপনার জন্য আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের চক্রকেই দায়ী করা হয়েছে। এই চক্রের অশুভ আতাত যে কোনো দেশের জন্যই বিপদ ডেকে আনতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে এসব শিক্ষার প্রধান ক্ষেত্র। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকাল রাজনীতিতে ক্ষমতা আর অর্থবিত্তের দাপটই নিয়ামক শক্তি হিসাবে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে। ছাত্র রাজনীতিতেও এসব অশুভ ছায়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দখলবাজি আর চাঁদাবাজির কারণে ছাত্র রাজনীতিকে এখন আর মানুষ আগের মতো সম্মানের চোখে দেখে না, বরং নেতিবাচকভাবে দেখে। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখকর নয়। ব্যবসায়ী, শিল্পপতিরাও ব্যবসা শুরু করে চিন্তা করে কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। নীতি নৈতিকতাকে বাদ দিয়ে কিভাবে শুধু নিজে বড়লোক হতে পারবে সেই চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে। খেলাপি ঋণের 1% জন্য সাধারণ মানুষ দায়ী নয়। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতিরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে স্বেচ্ছায় ঋণ খেলাপি হয়। তারা ঋণ নেয়নি না দেওয়ার জন্য। অবশ্য এর সাথে এক শ্রেণীর ব্যাংকারদেরও যোগসাজশ আছে। একই কথা চাকরিজীবীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তারাও চাকরিতে ঢুকেই কিভাবে গাড়ি বাড়ির মালিক হওয়া যায় সেই চিন্তায় বিভোর থাকে। ভুলেই যান যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য অনেক সময় দেশ ও জাতির বড় স্বার্থকে জলাঞ্জলি দিতেও পিছপা হন না। দুর্নীতি আমাদের উন্নয়ন অগ্রগতির পথে অন্যতম বড় অন্তরায়। তাই দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। সম্মানিত উপাচার্য ও শিক্ষকবৃন্দ,
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আইনের দ্বারা পরিচালিত হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইনের অপব্যবহার করে একটা শ্রেণী নিজেদের সুযোগ সুবিধা ও আখের গোছাতে বেশি ব্যস্ত থাকেন। ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করেন না। ইদানিংকালে পত্রপত্রিকা খুললে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির নেতিবাচক খবর। বেশিরভাগ ক্ষেত্রে উপাচার্য ও শিক্ষকদের সংশ্লিষ্টতার খবরই বড় করে ছাপা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ঊর্ধ্বে, কিন্তু কতিপয় ব্যক্তির অপকর্ম ও অদক্ষতা গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে ম্লান করছে। এছাড়া ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে। আমি আশা করব আমাদের সম্মানিত শিক্ষক সমাজ বিষয়টি ভেবে দেখবেন, নিজেদেরকে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে রাখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ মুক্ত বুদ্ধির চর্চা করেন, এখানে তারা রাজনীতির অনুশীলন ও সক্রিয়ভাবে অংশগ্রহণও করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশিত। আমি শিক্ষক শিক্ষার্থীদের দলীয় রেজুর ভিত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানাই। মনে রাখতে হবে, শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর শিক্ষার্থীদের মূল কাজ লেখাপড়া ও জ্ঞান অর্জন। তাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। পড়াশোনার জায়গাটা ঠিক রেখে তারপরে রাজনীতি, সমাজসেবা, সাংস্কৃতিক বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিজেদের যুক্ত করতে পারেন। কোনোভাবে লেখাপড়ার ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকে কম্প্রোমাইজ করে শিক্ষা বহির্ভূত কাজে সময় দেওয়া হচ্ছে বেশি, যে কারণে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম 1000-এর মধ্যেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অস্তিত্বে খুঁজে পাওয়া যায় না। কেবল সর্বস্ব শিক্ষা দিয়ে দেশ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বাস্তব জীবনের যোগসূত্র স্থাপন করতে পারলে তবেই সেই শিক্ষা সবল হয়েছে বলা যায়। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে এই যে ক্যাপ, চ্যান্সেলরের যে ক্যাপ, এটা এমন একটা দিচ্ছেন যে রাখলে মাথা ব্যথা উঠা যায়। আর গাউন তো এটা আছে, আসলে এই যে রোদের মধ্যে গরমের মধ্যে গাউন নেওয়া সবারই কষ্ট হচ্ছে, এই ছেলে মেয়েদেরও কষ্ট হচ্ছে, কিন্তু করার নাই। আমার মনে হয় আপনারা সবাই সব বিশ্ববিদ্যালয় মিলে বা শিক্ষা মন্ত্রণালয় মিলছে বাংলাদেশের উপযোগে কি ক্যাপ এবং কি ধরনের গাউন করা যায়, এটা বোধহয় আপনারা নতুন করে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আসলে খুবই অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে আছি। পুরা একবারে পুষমায়া শীত যদি থাকতো তাহলে কোনো মোটামুটি চালান যাইতো, কিন্তু এখন এটা খুব সমস্যা হয়েছে, যদিও ফেব্রুয়ারি মাস। আর একটা কথা বলতে চাই, কারণ আর তো পাওয়া যাবে না, বোধহয় এই ধরনের সুযোগ পাবো না, কনভোকেশনও বোধহয় আর পাবো না। সেটা হলো এই যে এখানে মিডিয়ার বাইরে তো আছেন, সম্মানিত মিডিয়ার বাইরে, আপনারাও তো আরেক ব্যাপার। কেউ রে আসমানে তুইলা লাইন, আবার কেউ রে ফাতালে ডুবায় লাইন, এই ধরনের ব্যবস্থাও আপনার মধ্যে আছে। একটা দুঃখের কথা কয়েকদিন আগে আমার বঙ্গভবনে আমার একটা বই বেরিয়েছে, আমার জীবন নীতি আর আমার রাজনীতি। এই ছোট্ট বই একটা বাইরে এক্সিয়ারকে ফাঁকে ফুঁকে মোটামুটি একটা লেখা বের করছে। এটার প্রকাশনা উৎসব করছিলাম। এটা মাননীয় প্রধানমন্ত্রী ছিল, মাননীয় স্পিকার ছিল এবং মাননীয় প্রধান বিচারপতিও সেখানে ছিল। এই ধরনের একটা প্রকাশনা উৎসবের মধ্যে আমার বইটা
তখন বক্তৃতা রাখলেন মাননীয় স্পিকার, তারপরে আবার মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে আবার মাননীয় ফার্স্ট লেডি এনে লাগাইছে। ফার্স্ট লেডি বুঝছেন তো, আমার স্ত্রী হইল ফার্স্ট লেডি, ওনারও দিছে বক্তৃতার লাগে। তো যাই হোক বক্তৃতা দিল। পরের দিন পত্রিকার মধ্যে দেখি কি ফার্স্ট লেডি ফার্স্ট। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী রোজ 2টা 3টা 4টা বক্তৃতা দেন, আর আমিও সেই 63-64 বছর যাবৎ বক্তৃতা দিয়ে এলাম। এমনও হয়েছে যে রোজ 3-4 বার বক্তৃতা দিছি। তারা বক্তৃতা দেয় না এমন দিন খুব কম ছিল এই 64 বছর যাবৎ। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী তো বহুবার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা বহুবার, ওনারও বক্তৃতা শেষ নাই। কিন্তু যে মহিলা আমার লগে গড় করলো 60 বছর, 60 বছরে 60টা বক্তৃতা দিছে না, সেই মহিলারাই বলছে সে নাকি ফার্স্ট। এই ধরনের হাইলাইট করা আর অন্যদেরকে অবহেলা করা, এই ধরনের একটা অবস্থার সৃষ্টি করাটা কি সাংবাদিক মিডিয়ার বাইরে ঠিক করলো? এটা এই জাজমেন্টটা মিডিয়া যে দিল, এটা কি ঠিক করছে? হ্যাঁ, মিডিয়ার বাইরে বুঝলেন যে খবর ছাপাই থেকে একটু উসবিস করে ছাপাই যায়। আর এখন বাসরামেতে গেলে এমন একটা ভাব যে সারা জীবন আমি বক্তৃতা দিয়ে কি করলাম, সে কয়েকটা দিয়ে এখানে বাজি মাত করে দিছে। এই হলো অবস্থা। তো যাই হোক, আমি আজকে একটা আনন্দের দিন, আমি আর নবীন গ্রাজুয়েটদের সময় নষ্ট করতে চাই না। তারা তো আনন্দ উল্লাস করবে, তাদের এই আনন্দ উল্লাসের সময় দিতে হবে। তবু শেষ আরো কয়েকটা কথা বলে যেতে চাই। সেটা হলো সম্মানিত সুধী, নতুন গ্রাজুয়েটদের গৌরব ও আনন্দ দেখে আমি নিজেও আনন্দিত। এই বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে ডিগ্রি অর্জনের জন্য আমি তাদের ও তাদের পরিবারকে আবারও অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসাবে তোমাদের কাছে প্রত্যাশা, আমার প্রত্যাশা, দেশবাসীরও প্রত্যাশা, তোমরা কখনো ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ ও নৈতিকতাকে ভুলণ্ডিত করবে না। তোমাদের মেধাশক্তি ও মানবিকতা দিয়ে আগামী দিনে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তোমাদের হাতেই নির্মিত হবে জাতির পিতার স্বপ্নের দেশ, আমি সেই আশা ব্যক্ত করি। তোমাদের নূতন পথ চলা সুন্দর হোক, জীবন কর্মময় অর্থপূর্ণ হোক, এই কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। এখন আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় চ্যান্সেলরকে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের সমাবর্তন অনুষ্ঠান। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ সবাইকে।